নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে যে এপিসোড নিয়ে আলোচনা করব তো শ্যামাচরণ লাহিড়ির পর্ব 5 নম্বর পর্ব থাকবে আজকে। শ্যামাচরণ লাহিড়ি গুরুর কাছ থেকে বিদায় পর্ব শেষ করে, কারণ তার ট্রান্সফার হয়েছিল দানাপুর থেকে রানীক্ষেতে, ঈশ্বরের দ্বারা ভুলবশত তাকে ওখানে পাঠানো হয় এবং ত্রম্বক বাবা, যিনি তার পূর্বজন্মের গুরু, তিনি যখন এই জন্মেরও গুরু হন, তাকে গত জন্মের যোগ বিভূতির বিভিন্ন হঠযোগ একদিনের মধ্যে শিখিয়ে দেন এবং শ্যামাচরণ লাহিড়ি সেগুলো আয়ত্ত করে নেন। অবশ্যই গত জন্মের কিছু কার্য সম্পাদন করার আগেই দেহত্যাগ করেছিলেন শ্যামাচরণ লাহিড়ি, যার জন্য এই জন্মে তাকে জন্মাতে হয় এবং সেই বাকি কর্ম সাধন করার জন্য। ফলে সেই অবস্থায় ভুলবশত টাইপ হয়নি, এটা ঈশ্বরের আশীর্বাদে তাকে দানাপুর থেকে রানীক্ষেতে আসতে হয় এবং সেখানে দ্রোণগিরি পর্বতে তার পূর্বজন্মের গুরুর সাথে দেখা এবং এই জন্মের দীক্ষা নিয়ে তাকে বিদায় পালা। গুরুদেব বলেন যে এবার তোমাকে এখান থেকে প্রস্থান করতে হবে, আবার তোমাকে দানাপুরে ফিরে যেতে হবে, এরকমই একটা চিঠি আসবে। তবে হতাশ হইও না, তুমি যখনই আমাকে স্মরণ করিবে আমি তোমার কাছে হাজির হয়ে যাব। এইরকম একটা বর দান করেন শ্যামাচরণ লাহিড়িকে। যথারীতি শ্যামাচরণ লাহিড়ি চোখের জল নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তারপর সেই লেটার, সেখান থেকে সেই চিঠি আসার পর তাকে আবার পুনরায় দানাপুরে ফেরত যেতে হয়। এবার দানাপুরে যাওয়ার সময় রানীক্ষেত থেকে দানাপুর ফেরার পথে মোরাদাবাদ শহরে 2-3 দিন অতিবাহিত করেন বিশেষ কিছু অফিসিয়াল কাজের জন্য। তার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তার অফিসিয়াল বাঙালি বন্ধুরাই ছিলেন, তখনকার সামরিক পূর্ত বিভাগের কর্মী তারা। সেখানেই এক বিচিত্র ব্যাপার ঘটে। সেই মোরাদাবাদে সেই বিচিত্র ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরব। ভারতবর্ষের সাধকদের নিয়ে এই গ্লোব টিভির পর্দায় যে অনুষ্ঠান আপনাদের জন্য করি, তাতে ভারতবর্ষের সাধক এবং সাধকদের মনের পবিত্রতা, সেই নিয়ে মানুষের সমস্যার সমাধান, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরি, তাদের জীবন কাহিনী এবং বাণী। অবশ্যই সাধকদের যখন জীবন কাহিনী বাণী আপনাদের কাছে তুলে ধরছি ভারতবর্ষের সাধকের উপন্যাস থেকে, তখন সেই অবস্থায় নিজের মধ্যে যদি তাদের 50% গুণ, অর্থাৎ 50% সাধকের গুণ তাদের মধ্যে যেটা বিরাজ করছিল, সেই সাধকদের যদি 50% গুণ আমার মধ্যে না থাকে, তবে আপনাদের সামনে সেটা আমি তুলে ধরতে পারবো না। প্রোগ্রামটা হবে পুরোপুরি কমার্শিয়াল, যে আপনার এই সমস্যা আমার কাছে আসুন। তার জন্য জ্যোতিষটা আমার পেশা। আমি অবশ্যই টিভি অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে ফ্রি কনসালটেন্সি দিই, কিন্তু চেম্বারে আসলে আমি পারিশ্রমিক নিয়ে দেখি। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষের উপকার আগে করি, তারপর সমস্যা সমাধান হলে তখনই মূল্য নেই। আমি যেটা টিভিতে বলি সেটাই বাস্তবে চেম্বারে করি। টিভিতে একরকম, চেম্বারে আর একরকম, তা কিন্তু আমি করি না। কারোর জন্য এরকমও বলি না যে পুজোর খরচা বাবদ, এই বাবদ, এটার জন্য নয়, ওটার জন্য নয়, এটার জন্য এইগুলো করতে হবে। যারা আসেন প্রত্যেককে আগে সমস্যা সমাধানের জন্য যেটা প্রয়োজন সেটা প্রদান করি, তারপর সমস্যা মিটে গেলে তারপর আমি তার মূল্য দিই, নচেত কিন্তু নয়। যার জন্য যারা একাধিকবার একাধিক জায়গায় গিয়ে ঠকেছেন, এখানে ঠকার ভয়টা নেই। তার কারণ আমি কারোর মতো লিখি না বা বলি না যে কাজ না হলে মূল্য ফেরত, কারণ আমি মূল্যই আগে নিই না যতক্ষণ না কাজটা সম্পাদন করা হচ্ছে। শুধুমাত্র জ্যোতিষ পারিশ্রমিক দিয়ে আমার সাথে কথা বলতে হয়। তো সেই সময় যে বিচিত্র ব্যাপারটা ঘটে সেটা নিয়ে আসছি। শ্যামাচরণ লাহিড়ি এবং তার কয়েকজন বাঙালি বন্ধুর সঙ্গে, অর্থাৎ অফিসিয়াল বন্ধু, অফিস কলিগ যাকে বলা যায়, বসে নানা প্রসঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ তাদের মধ্যে একজন বলে উঠল, তোমরা যাই বলো ভাই, এ যুগে কিন্তু আগের মতো সেই অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন সাধুর দর্শন মেলে না। এই আলোচনাতে কি বলে উঠলেন একজন বললেন, এই
রকম সেই আগেকার আমলে যেরকম সাধু, সত্য যুগের যে সাধুকে আমরা দেখতাম, সেই রকম সাধুর মতো সাধু এই যুগে পাওয়া যায় না, যোগ বিভূতি সম্পন্ন। শ্যামাচরণ লাহিড়ী দৃঢ় স্বরে তিনি প্রতিবাদ করলেন, এ আপনি কি বলছেন? এমন মহাপুরুষ এই জগতে আছে, এবং এক নয় একাধিক, এবং তার সাক্ষাৎ লাভ আমার হয়েছে। আমি আগে কলার বন্ধুকে দেখে নি, তারপর বলবো কি ঘটনা ঘটেছিল। জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। আমি বেহালা থেকে দীপাঞ্জন ঘোষ বলছিলাম। দীপাঞ্জন ঘোষ বেহালা থেকে, বলুন ভাই। আমি একটু নিজের সম্বন্ধে জানার ছিল। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 18/3/1980। টাইম? রাত্রে 10:30। জন্মস্থান? কলকাতা? কলকাতা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার জন্ম। এছাড়াতে দেখতে পাচ্ছি এখানে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাই তো? প্রশ্ন কি নিয়ে বলুন? প্রশ্ন হচ্ছে আমার বৈবাহিক জীবনটা কেমন যাবে এবং শরীরটা কিরকম যেতে পারে। বৈবাহিক জীবন, আচ্ছা। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। স্ত্রী কি আপনার সঙ্গে থাকে না? হ্যাঁ, থাকে, আমার সাথেই থাকে, কিন্তু একটু মানে ঝামেলা চলছে তো, সেই জন্য। আচ্ছা, সেই জন্য সমস্যা। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দেখুন, আপনার এখানে বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি। বৃশ্চিক লগ্নের লগ্ন সাপেক্ষে সপ্তমপতি শুক্র, এবং রাশি হচ্ছে মেষ রাশি, তারও সপ্তমপতি শুক্র। সে রাশিস্থ অবস্থায় লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। ফলে এক্ষেত্রে স্ত্রীর সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলা বহিরাগত কোনো ব্যক্তির কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশি হওয়ার এবং বৃশ্চিক লগ্ন হওয়ার জন্য মঙ্গল, শনি, রাহু, বৃহস্পতি একত্রিত ভাবে সিংহর ওপর অবস্থান করছে। সেটা লগ্ন সাপেক্ষে দশম ভাব এবং রাশি সাপেক্ষে পঞ্চম ভাব এবং বক্রী অবস্থায়। ফলে সবকটা গ্রহই নেগেটিভ ফল আসছে। বাবা, বর্তমান সময়টা তো খুব খারাপ ভাই। একদম খুব খারাপ যাচ্ছে। 2024 থেকে 2025 মধ্যে একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্গহানিও হতে পারে বা জেল জরিমানা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি বা আপনার স্ত্রী কেউ অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত? না, আমরা দুজনে কেউ অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ারিং সাথে যুক্ত নই। আমি যুক্ত ইঞ্জিনিয়ারিং সাথে, আমি মার্চেন্ট নেভিতে চাকরি করি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত। এই 2024 থেকে 2025 এই টানা 2 বছর কিন্তু আপনার সমস্যা থাকবে। সমস্যা কিন্তু মেটবার নয় এই মুহূর্তে, এবং এইটার জন্য এই পিরিয়ডস এর মধ্যে আপনার, আমার মতে আপনি কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। কিছু গ্রহগত সমস্যা রয়েছে আর কিছু বহিরাগত ব্যক্তি দ্বারা এর মধ্যে ক্রিয়া করা হয়েছে, যার জন্য এতখানি খারাপ পজিশন হয়েছে। এটার জন্য আপনাকে একটু পার্সোনালি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। আশা করি এই টাইমটা যদি আপনি উতরে যেতে পারেন, 25 সালের পর আবার এই ব্যাপারটা গতানুগতিক থাকবে। সুতরাং এখন খারাপ সময়টা বড় সড়ো কিছু ঘটে গেল, তখন কিন্তু একটা বদনামের ভাগিদার কেউ না কেউ হবেন, একটা বিচ্ছিন্নতা তৈরি হবে। ঠিক আছে, এইটা একটু ঠিক করুন। আর বলুন, কিছু প্রশ্ন আছে? অবশ্যই। দেখুন, পাথর দিয়ে তো বলতে পারবো না, কারণ আমি জেমস্টোন কেউ যদি বলে আমি প্রেসক্রাইব করে দিই, তবে তন্ত্র সাধনা দ্বারা এই কার্য সম্পন্ন করা যায়। একদম ঠিক। আপনার স্ত্রীর ছবি, আপনার ছবি 1 কপি করে প্রিন্ট করিয়ে, আর আপনার যে ঘরে ঘুমন আপনি, সেই ঘরে একটু ধুলো ঝাড় দিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে, চেম্বারে নিয়ে আসতে হবে। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, দুটো বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের ঠিক সামনেই আমার নিজস্ব বাসগৃহ। সেখানে মঙ্গল, শনি এবং রবিবার পাবেন। বুধবার দিন ব্যারাকপুর চেম্বার আমার থাকবে, একদম ব্যারাকপুর রেল স্টেশনের পাশে আমার চেম্বার। শুক্রবার দিন হাওড়া ময়দান, যেখানে মেট্রো রেল স্টেশন হয়েছে, ওখানেই আমার চেম্বার রয়েছে। শুক্রবার থাকে হাওড়া ময়দান। এছাড়াও প্রতি অমাবস্যায় আমার তারাপীঠ চেম্বার থাকে, রাত্রে তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ। এই যে ক্লিপিংস আপনারা টিভিতে দেখছেন, এটা একটা বান মারার ক্রিয়া। আমার ভক্তের যদি শত্রু থাকে, তাকে আমি বান মেরে ঘায়েল করে দিই। আর আমার ভক্তকে যদি কেউ এরকম শত্রু যদি চালান ক্রিয়া করে ক্ষতি করে, তো তাকে
চালান ক্রিয়া থেকে মুক্ত করে দিই। এই চালান ক্রিয়া থেকে মুক্ত করার জন্য হাজিবাজি মন্ত্র বললে হবে না, এমন একজন দেব বা দেবীর মন্ত্র লাগে, সেই মন্ত্র দিয়ে চালান ক্রিয়াটা তুলতে হয়, নচেত কিন্তু ওঠে না চালান ক্রিয়া। এর মন্ত্রটাও আলাদা। এই যে মন্ত্রের প্রকারভেদ, তার সাথে দ্রব্যগুণ প্রয়োগ, এই যে সাকল্য প্রয়োগ হয় যজ্ঞে, এই দ্রব্যগুণ প্রয়োগে সেই অদৃশ্য শক্তি, হাই ট্রান্সফার এনার্জি আহ্বান করা হয়, এবং সেই সময় নাম আর ছবি দিয়ে ক্রিয়া করলে 100% প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত হন। আমার প্রেডিকশনটা এতখানি নির্ভুল, এতখানি পারফেক্ট যে ড্যামেজটা কোন জায়গায় হয় আমি ধরতে পারি। ডাক্তার বাবুদের বিভিন্ন রকম টেস্ট দেন, ব্লাড সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, আর রকম ইত্যাদি টেস্ট। আমাদের কাছে টেস্টের ব্যাপার নেই, আমাদের কাছে টেস্ট হচ্ছে সেই প্রেডিকশন এবং মেডিটেশন, যার দ্বারা এই জায়গায় আয়ত্ত করতে হয়। এই টেস্টটা আমরা নিজেদের থেকে অনুধাবন করতে হবে, যে জ্যোতিষীর যত ভালো প্রেডিকশন, সেই জ্যোতিষীর তত ভালো রেমেডি হবে, কারণ প্রেডিকশন দ্বারাই কিন্তু কোন জায়গাটা ক্ষত হয়েছে সেইটা কিন্তু বার করা সম্ভব। এবং 100% এই প্রেডিকশনটা ঠিক হয় বলে আমার প্রতিকারটাও এক চান্সে হয়। আর তার সঙ্গে সঙ্গে তো মেটাল ট্যাবলেট একটা নিজস্ব গুণাগুণ আছেই, যেটা ধারণ করার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত হন, এবং 100% প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত হয়েছেন। একজনও বলতে পারবেন না, নট এ সিঙ্গেল পার্সন, যে মেটাল ট্যাবলেট ধারণ করে এখন অসুস্থ আছেন। আর ধারণ ছাড়া প্রতিকার, অনেকে এসে বলেন যে আমার ছেলেকে বা মেয়েকে কিছু পড়ানো যাবে না, মডার্ন, অবশ্যই। তো তার এই সমস্যার জন্য তার যে ছবি, সে ফটো দিয়ে যখন ক্রিয়া করি, তখন 100% সেই ব্যক্তির সমস্যা মুক্ত এই যজ্ঞেতে আহুতি দ্বারা। ধারণ ছাড়া প্রতিকার, হাতে কিছু দিয়ে দিলাম, সেটা ধারণ ছাড়া প্রতিকার হলো না। ধারণ ছাড়া প্রতিকারের জন্য সেই ক্রিয়ার প্রয়োজন। সেই ব্যক্তির ছবি কেন লাগে, তাকে চিন্তা করে তার অশুভ শক্তিকে শরীর থেকে বার করে নিয়ে তাকে পজিটিভ এনার্জি যদি দেওয়া যায়, তার সমস্ত বাধা কেটে যাবে। অবশ্যই এই ক্রিয়া মায়াংতন্ত্রে আছে, যেন সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা তন্ত্র করে ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, অবশ্যই সেই সব তন্ত্র থেকে মুক্তি মায়াংতন্ত্র দ্বারা দেওয়া যায়। সর্বাপেক্ষা শক্তিশালী কামাক্ষার এই মায়াংতন্ত্র। রোগ হলে আমি বলবো আগে ডাক্তার বাবুর কাছে যাবেন, অবশ্যই। যদি রোগ হয়, রোগের জন্য আগে ডাক্তার বাবুর কাছে যাবেন। তারা যখন রোগটি সারাতে পারছেন না, তাহলে ধরে নিতে হবে শত্রু দ্বারা ক্ষতি বা অন্য কোনো কারণে ক্ষতি, তাহলে সেক্ষেত্রেই তখন যোগাযোগ করবেন, নচেত নয়। ডাক্তার দেখানোর পর যদি রোগ না সারে, তবেই আমার সাথে যোগাযোগ করবেন। রোগের ক্ষেত্রে প্রথম কিন্তু আমি কোনো ক্লায়েন্টকে নিই না, আগে ডাক্তারবাবু দেখাবেন। যদি রোগ না সারে, অবশ্যই তার জন্য আছি। মাথার যন্ত্রণা, গা হাত পা কাঁপা, কোমরের ব্যথা, বাতের ব্যথা সারছে না, এই সমস্ত ক্ষেত্রে স্বাভাবিক কোনো বৃষ্টি নেই, কিন্তু মনে হচ্ছে বৃষ্টির জল গায়ে পড়ছে। মশা নেই, মশারি ভেতরে শুচ্ছেন, কিন্তু রাত্রিবেলা কেউ কামড়াচ্ছে, ছাড় পোকাও নেই, কিভাবে হচ্ছে? এই বান মারা চালান ক্রিয়াটা ঠিক ওই সময় করা হয়। সেগুলো দুপুরেও করা যায়, সন্ধ্যেতেও করা যায়, সকালেও করা যায়, আবার রাত্রেও করা যায়। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে আমার ছেলের সম্পর্কে জানতে চাইছিলাম। বর্ধমান থেকে বলছেন, ছেলের সম্পর্কে জানবেন। কি নাম আপনার? অভিক দাস। অভিক দাস কি ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম। জন্ম তারিখ বলুন অভিকের। 25শে সেপ্টেম্বর 2021। 25শে সেপ্টেম্বর 2021। টাইমটা বলবেন। 11:55 রাত্রি। রাত্রি 11:55। জন্মস্থান বর্ধমান? বর্ধমান। শনিবার জন্মবার? হ্যাঁ, শনিবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, মিথুন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। একটু রাগ জেদ রয়েছে তো ছেলের, আছে না? একটু জেদি তো? হ্যাঁ, একটু না ভালো রকমই জেদি আছে, এবং ও যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। ছোটবেলায় খুব কান্নাকাটি করতো, রাস্তায় শুয়ে গড়াগড়ি খেত, এখনো রাস্তায় শুয়ে গড়াগড়ি করছে। তাহলে আপনি
তাহলে খুব জেদ। তাহলে দেখুন, আপনি বর্ধমান থেকে বলছেন আর আমি কলকাতা স্টুডিও। আমি যেটা বললাম একদম সঠিক তো, যে এই জিনিসটাই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এতখানি জেদ, মানে ওটা দিতে হবে ওকে। হ্যাঁ ঠিক। এখন আপনি চাইছেন কি এই জেদটা কমাতে, না অন্য কোনো কারণ আর আছে? অন্য কারণে জেদ, আর যখন পড়তে বসবে না পড়াশোনার জন্য এটা প্রতিদিন করা যাবে। আচ্ছা, সলিউশন থেকে পাওয়া যাবে। এইবার বলছি, এখানে দেখুন ওর হরস্কোপ অনুযায়ী ওর চতুর্থ ভাবে রবি মঙ্গল একত্রিত ভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে বুধ শুক্র অবস্থায় লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করছে, এবং রাশি সাপেক্ষে যদি বিচার করা যায় সেক্ষেত্রে দেখা গেল পঞ্চম ভাবে রবি মঙ্গল অবস্থান করছে। বৃহস্পতি আর শনি একত্রিত ভাবে বক্রী অবস্থায় করাতে সেটা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব এবং চন্দ্র সাপেক্ষে অর্থাৎ রাশি সাপেক্ষে নবম ভাব। তাহলে এটুকু বলা যায়, ওর এই যে দ্রাগ যদি কমানো না যায় তাহলে উচ্চ বিদ্যা প্রাপ্তিতে একটা সমস্যা হবে। 2021 ওর জন্ম, এটা 2024, মাত্র 3 বছর বয়স। এই জায়গাটায় বড়সড় একটা সমস্যা। ওর কিন্তু সরকারি চাকরি বা হায়ার এডুকেশনের চাকরি রয়েছে। সরি, এই জায়গাটায় যদি ওকে এই সময় ও রাগ জেদটা কমানো না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানটা ড্যামেজ হবে এবং শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হবে, এবং একটু বেশি বয়সে কিন্তু নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কেতুর দৃষ্টি সরাসরি চন্দ্রের ওপর আছে, ফলে নেশাগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনি বর্ধমান থেকে বলছেন, অমাবস্যার আগের দিন আমার বর্ধমান চেম্বার থাকে, সুতরাং ওখানে ছেলে যদি আসে ভালো, না আসলে ওর ছবি নিয়ে আমার সাথে যোগাযোগ করুন, কেমন? জয় মা তারা। এটা 100% ঠিক করা সম্ভব, কোনো সমস্যা নেই। তন্ত্র শাস্ত্র দ্বারা আমি কি বলেছি, যে কোনো লোকের ঊর্জা শক্তিকে চুষে নেওয়া যায়। আবার তন্ত্র শাস্ত্র দ্বারা ঈশ্বর কি করেন, যে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা করতে পারে। অহংকার মানুষের মধ্যে আসলে তার পতন ঘটবে, এটা অনিবার্য। সেটা রাবণেরও ঘটেছিল। রাবণের যদি পতন অহংকার না আসতো তাহলে রামচন্দ্র কোনোদিনই তাকে বধ করতে পারতেন না। সুতরাং এখানে অহংকার মানুষের জীবনের প্রথম পতনের কারণ তৈরি হয়ে যায়। এই যে আমি পারবো এই কাজটা করতে, এটা হচ্ছে কনফিডেন্স, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। আর আমি পারবই মানে ওভার কনফিডেন্স, এই দুটো জিনিসের মধ্যে ফারাক রয়েছে। যাই হোক, এইবার আসি যে শ্যামাচরণ লাহিড়ীর কি ঘটলো সেখানে। তো সেখানে বন্ধুদের মধ্যে এসে চ্যালেঞ্জ যখন হলো, তখন শ্যামাচরণ লাহিড়ী দৃঢ় স্বরে প্রতিবাদ করলেন যে এরকম সাধু আমার দেখা আছে, আমার নিজের গুরুদেবের কথা তিনি তখন তুলে ধরলেন। তার সাক্ষাৎ লাভ আজকের দিনে মোটেই অসম্ভব নয়, এ কথা সম্পূর্ণরূপে মিথ্যা। বন্ধুদের অনুরোধ ফেলতে পারলেন না, খুব চাপাচাপিতে তেনারা হোটেলের সেই যেখানে ছিলেন একটা ঘরে গেলেন এবং সেই ঘরের দরজা জানলা বাইরে থেকে সমস্ত কিছু বন্ধ করে শ্যামাচরণ লাহিড়ী যোগ সাধনায় বসলেন। তার মনের মধ্যে ভয় একটা তো রয়েছেই যে গুরুদেব আশীর্বাদ ফলবে তো। গুরুদেব বলেছিলেন যখনই তাকে আহ্বান করবেন তখনই সে আসবেন। অবশ্যই শ্যামাচরণ লাহিড়ী বেশি দিন গুরুদেবের কাছে কাটাতে পারেননি, যার জন্য কোনো বিপদ আপদ হলে যাতে গুরুর দর্শন দরকার হয় সেই জন্যই তাকে এই বরটা তিনি দিয়েছিলেন। কিন্তু শ্যামাচরণ লাহিড়ী নবীন সাধক ছিলেন সেই সময়, ফলে কি হলো, সেই শক্তির অপব্যবহার করলেন, অর্থাৎ গুরুকে আহ্বান করলেন তুচ্ছতা বন্ধুদের দেখানোর জন্য। বাবাজির কাছ থেকে বেশি দিন যেহেতু থাকতে পারেনি, এই বর পাওয়ার পর শ্যামাচরণ সেই ধ্যানমগ্ন হলেন। গুরুজি সেই দিনকার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। নবীন যোগী শ্যামাচরণের কাছে তিনি দর্শন দেন গুরুদেব। অচিরেই ধ্যান যোগে আকর্ষিত হয়ে আবির্ভূত হলো শুভ্র একটি জ্যোতিপুঞ্জ। তারপর ধীরে ধীরে উহা আকারিত হলো বাবাজি মহারাজের স্থূল দেহ রূপে। প্রথমে একটা আলোকপুঞ্জ থেকে আস্তে আস্তে বড় হয়ে দেহ রূপে এলো। এবার আসন গ্রহণ করে মহাযোগী প্রশান্ত গম্ভীর কণ্ঠে কহিলেন, শ্যামাচরণ
তোমার ডাকে আমি এসে পড়েছি, কিন্তু বেটা সামান্য তর্কচ্ছলে বন্ধুদের সাধু দেখাবার উৎসাহে তুমি আমায় এত দূর থেকে আহ্বান করে আনলে। তামাশা দেখাবার জন্যই কি দীক্ষা দান করে তোমায় আমি শক্তি সঞ্চারিত করেছি? ত্রম্বক বাবা শ্যামাচরণ লাহিড়ী পূর্বজন্ম এবং এই জন্মের গুরু এই কথা বললেন। অর্থাৎ সেই দ্রোণগিরি পর্বত থেকে সরাসরি তিনি চলে এলেন যেখানে শ্যামাচরণ ছিলেন, সেই মোরাদাবাদে। এই এক অলৌকিক ঘটনা, যোগ বলে হঠযোগ ক্রিয়া দ্বারা। এই ত্রম্বক বাবার সেই সময় বয়স ছিল 100 বছর, কিন্তু তাকে লাগতো 30-35 বছরের মতো। এই যোগ সাধনা একটা বড় সাধনা। সাষ্টাঙ্গে গুরুকে প্রণাম করে এবং তিরস্কার শুনে তার মুখ থেকে আর কথা সরছে না, অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ীর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এই কাজ বড়ই গর্হিতকর হয়েছে। নতমস্তে লাহিড়ী মহাশয় গুরুর কাছে স্বীকার করলেন। জয় মা তারা। একটু লাইনে থাকুন ভাই। সে নতমস্তে স্বীকার করলেন। গুরু তাকে বললেন, ভবিষ্যতে এই রকম কাজ করলে আমার সাক্ষাৎ পাবে না। গুরুর চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। নিজের কৌতূহল মেটাবার জন্য নয়, অবিশ্বাসীদের মনে বিশ্বাস জন্মানোর জন্যই এ কাজ করেছেন। বাবা মহারাজের ইঙ্গিতে কক্ষের দ্বার খোলা হলো। বাহিরে বন্ধুরা অপেক্ষামান আছেন। যোগীবর অলৌকিক আবির্ভাব দর্শনে তাহাদের বিস্ময়ের অবধি রইল না। সকলেই তার চরণ স্পর্শ করলেন। এই আবির্ভাব কোন ইন্দ্রজাল নয়, কোন মাইক দেও নয়। মাইক মানে হচ্ছে এটা কোন রকম আর্টিফিশিয়াল জিনিস নয়, একদম বাস্তব। এটা কোনো ম্যাজিশিয়ানের কাজ নয়, যার জন্য ইন্দ্রজাল নয়। এই সত্যটিও তারা উপলব্ধি করলেন সেই বন্ধুরা। শ্যামাচরণ শুদ্ধাচারে লুচি ও হালুয়া, তার গুরুদেব খুব খেতে ভালোবাসতেন, সেই লুচি ও হালুয়া তৈরি করলে গুরুদেবের ভোগ নিবেদন করলেন এবং সেই প্রসাদ সবাইকে বিতরণ করলেন। এই হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী। তাকে যে গুরু আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদ যখনই আমাকে ডাকবে, আমি স্মরণ করবে, আমি তোমার সামনে উপস্থিত হব। এবং তিনি সরাসরি ওই অঞ্চল থেকে এই অঞ্চলে উইদিন সেকেন্ডের মধ্যে পৌঁছে যান। কিভাবে সম্ভব? সুতরাং সেই সাধু কিন্তু সাধনার যোগ আজও, আজকে টিল 2024 সালে রয়েছে, বিভিন্ন প্রান্তে রয়েছে। জয় মাতা। জয় মাতা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মহাদেব শিব, বনগা থেকে বলছিলাম। কোথা থেকে? বনগা থেকে। বলুন। বলছি আমার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, সময় খুব কম, জন্ম তারিখ? হ্যাঁ, 10/8/1981। 10/8/1981। টাইম? সকাল 9:10। সকাল 9:10। জন্মস্থান? বনগা। বনগা। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, তাই তো? লগ্নপতি বুধ, একাদশ ভাবে রবি, বুধ, রাহু একত্রিত ভাবে, দ্বাদশ ভাবে শুক্র এখানে অবস্থান করছে। বৃহস্পতি শনি যুক্ত হবে লগ্নস্থ বৃশ্চিক রাশি। মঙ্গল রয়েছে সপ্তম, অষ্টম, নবম, দশম ভাবে। টেকনিক্যাল লাইন তো খুব ভালো, টেকনিক্যাল সাইডটা খুব ভালো মনে হচ্ছে আপনার। টেকনিক্যাল সাইডটা খুব ভালো, কম্পিউটার বা এইসব ধরনের কাজ চালানোয় আপনি পারদর্শী। ইঞ্জিনিয়ারিং করেছেন কি? দোকান আছে। আর অল্পেতে একটু ঠান্ডাও খুব তাড়াতাড়ি লেগে যায়, তাই না? আচ্ছা, এবার কেরিয়ার বিল্ড আপ করতে চাইছেন কি প্রফেশনে, ব্যবসা করে? দেখুন, এখন যে টাইমটা যাচ্ছে, বর্তমান সময়টা, এই বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি, রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি বাধকপতি, সেটা সত্ত্বেও কিন্তু এই দশাতে ভালো ফল হবে এবং গোচরকালীন সেই সপ্তমপতি ভাগ্যের স্থানে। সুতরাং ব্যবসার জায়গায় একটা বড়সড় ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনি লাভবান হবেন। সেক্ষেত্রে যদি সময় শেষ, তো যদি আরেকটু কিছু ইনভেস্ট করতে চান ব্যবসাতে বা নতুন কোনো সাইট খুলতে চান, তো সেক্ষেত্রে কিন্তু একটু যোগাযোগ করে নেওয়া ভালো যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে। কারণ টিভিতে তো ফ্রি কনসালটেন্সি থাকে, দায়িত্ব তো থাকে না, কিন্তু তবুও বলবো এই টাইমটা ভালো, এই টাইমটা ব্যবহার করুন। একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরে ইনভেস্টটা করুন, তাতে ইনভেস্টটা ব্যাড হবে না, লস হবে না আপনার। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি, বলি না যে আমার কাছেই আসতে হবে। যাকে পছন্দ, যাকে ভালো লাগবে তার কাছেই যাবেন। এবং অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবার আগামী দিন শ্যামাচরণ লাহিড়ীর পরের অংশ নিয়ে আপনাদের কাছে আসব। এবং এই যে সাধকদের এই শক্তি,
একেই বলা হয় হঠযোগ। শুধু হোমার দিয়ে হোম করলাম বা কিছু একটা হাতে ধরিয়ে দিলাম, সেটা সাধনা হয় না। সাধকদের শক্তি থাকতে হবে নিজের শরীরের মধ্যে, সেই শক্তি ভক্তদের মধ্যে বিতরণ করতে হবে যাতে ভক্তরা ভালো থাকে, সুস্থ থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন গ্লোব টিভির পর্দায় বিকেল 5:55 লাইভ অনুষ্ঠানে, আর ডেফার্ড লাইট অর্থাৎ পুনঃসম্প্রচার লাইভে যেটা পাবেন প্রতিদিন সকাল 11:40। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।